পরিবেশ ভালো লাগছে। প্রথম শিল্পী মানে ফিল্মের বাইরে, এফডিসির বাইরে নির্বাচন হচ্ছে, এটা ভালো লাগছে না। আর সবই ভালো লাগছে, কারণ আমরা এফডিসির মানুষ, আমরা শিল্পী, আমাদের জন্ম এফডিসি থেকে। আমরা আজকে হয়েছি, যা দাঁড়িয়েছি, সব এফডিসি থেকে হয়েছে আমরা। তো এফডিসিতে জিনিসটা হলে মনে হয় আরও সুন্দর হতো, আরও ভালো হতো, আরও অনেক পরিচিত জন এখানে যারা আসেন ভোটের দিন, কারণ আমাদের একটা মিলন মেলা তৈরি হয়। সেই জিনিসটা একটু হলেও কম, কারণ দূরে হয়েছে, অনেকে হয়তো আসবে, অনেকে তো আসবে না। যেমন আমারই মনে হয়েছে যে আমি ভোট দিতে যাবো না, এক মুহূর্ত আমার মনে হয়েছিল যে কোথায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট আছে, ঠিক আছে যাবো না, আমি একটু ফাঁকি দেওয়ার চান্সে ছিলাম আমি। তারপরে গতকালকে মিশা ভাই আমাকে ফোন দিয়েছে যে বোন তুই যাবি না ভোট দিতে, আর আমি হ্যাঁ যাবো। তারপরে আবার ভাবলাম যে ঠিক আছে আসি, ভোট দিয়ে যাই। সংশ্লিষ্ট একটি সংগঠন, এটি চলচ্চিত্র শিল্পী সমিতিও রয়েছে। তো এই ধরনের সংগঠনের নির্বাচনগুলোতে বা ইতিপূর্বে আমরা দেখেছি দলীয় একটি প্রভাব কিন্তু কাজ করেছে। সেই ক্ষেত্রে আসলে শিল্পীদের কেমন হওয়া উচিত, বা এই সংগঠনগুলো দলীয় প্রভাব মুক্ত রাখা উচিত কিনা, আপনার বক্তব্যটা? আসলে ফ্রম দ্য বিগিনিং শিল্পী সমিতি, ফিল্ম ক্লাব, এগুলা দলীয় কেন হয়ে যায় আমি জানি না। আমরা শিল্পী, এই সমিতিটা আসলে করা হয়েছে তেমন কোনো উদ্দেশ্য তো ওরকম না, যেখানে যেটা ফিল্মের আমাদের যারা ফিল্ম পরিবার আছে তাদেরকে নিয়ে ফিল্ম ক্লাবটা তৈরি করা হয়েছে। এখানে সবাই আসবে, গল্প করবে, আনন্দ করবে, এটাই আমাদের মূল কাজ, তাই না? এখানে এদের কোনো কিছু করার মতো কিন্তু কোনো কিছু নাই যে ফিল্ম ক্লাব অনেক কিছু উন্নত করে দিবে বা অনেক কিছু তৈরি করে দিবে, আমাদেরকে শিল্পী বানিয়ে দিবে বা এখানে চলচ্চিত্র বানাবে, তা কিন্তু না। এখানে ফিল্ম ক্লাবটা করা হয়েছে ফিল্মের যারা আছে, পুরনো নতুন শিল্পী যারা আছেন তারা এখানকার মেম্বার। তো তার এখানে আসবে, সবার সাথে সবার একটা মিলন মেলা তৈরি হবে, বছর একটা পিকনিক হবে, একটা ইফতারের প্রোগ্রাম হবে, একটা কালচারাল প্রোগ্রাম হবে, এই জাতীয় কিছু একটা হবে আমাদের। কিন্তু এখন দেখা যায় যে প্রতি বছরই আমি দেখি কোনো গ্রুপ দাঁড়ায়, ফোন করে এই গ্রুপ ওই গ্রুপের বদনাম করে, ওইটা করেছে ওটা করেছে। ভাই এত রেষারেষি কেন? মানুষ বাঁচে কয়দিন? আমরা কয়দিন বাঁচবো? কেন আমাদের মধ্যে এত হিংসা বিদ্বেষ তৈরি হয়? আমি মনে করি যে যারাই পাশ করুক সংগঠনটার জন্য, এখানে তো আসলে করার কিছু নাই, এটাকে সুন্দর করে একটু অর্গানাইজ করা, যখন পিকনিক হবে যারা থাকবে তার জন্য পিকনিকটাকে সুন্দর করতে পারে, ইফতারটা সুন্দর করে অর্গানাইজ করতে পারে, একটা কালচার অর্গানাইজ করতে পারে, সেইটুকুই আমাদের দরকার। এটা নিয়ে কেন এত রেষারেষি, এত যুদ্ধ? আমি আসলে কিছু নায়িকাদের ক্ষেত্রেও দেখেছি আমরা যে পদবীর ট্যাগ নিয়ে এরা ব্যক্তিগত অনেক স্বার্থ হাসিলে বা বিভিন্ন কার্যক্রমে যুক্ত হয়েছে, এই বিষয়টা আসলে আপনার কি করেছে নায়িকারা আমি বুঝি না। নায়িকারা তো এই ধরনের পদবীর ট্যাগ নিয়ে এরাও তো বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য কাজ করেছে বা ব্যক্তি স্বার্থ নিয়ে আসলে অনেকেই কাজ করেছে। আপনি একজন জনপ্রিয় নায়িকা ছিলেন, এই বিষয়ে আপনার নায়িকারা কেমন হওয়া উচিত? নায়িকা নায়ক বলবো না, সবাই আমরা মানুষ, নায়ক মানুষ, যে ভিলেন মানুষ। অনেকে চলচ্চিত্র করে গেছে, অনেক পরিচিতি নিয়ে বেঁচে আছে, অনেকে এমন কিছু কাজ করে গেছে যাদের পরিচিতিটা ওইভাবে হয়নি, বা সুস্থ ছবি, সুস্থ ধারার ছবি তাকে বলবো আমি, মৌসুমী, পপি, আমরা যেই টাইপের, দ্বিতীয়াপা, চম্পাপা, আমরা যেই টাইপের, কারণ আমরা তো এসে দ্বিতীয়াপা চম্পাপাকে পেয়েছিলাম, আমরা যে টাইপের ছবি আমরা করেছি, আমাদের পরবর্তী প্রজন্ম যারা এসছে তারা অশ্লীলতাটাকে এমনভাবে ছড়িয়ে দিয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রি না, সারা বাংলাদেশের যত পৃথিবীর যেখানে যত বাংলাদেশি ভাই বোনের আছে সবার মাঝে এই বীজটা বুনে দিয়ে গেছে। এখন অনেকের হয়তো কাজ নাই, ঘরে বসে থেকে কী করবো, আমি নির্বাচনে দাঁড়িয়ে আমি এটা হাসিল করি, যার পার্সোনাল ব্যাপার, কে কীভাবে নিজেকে মানুষের সামনে নিয়ে আসবে, তাই না? যেমন প্রতিবারই নির্বাচনের জন্য আমাকেও ডাকা হয়, বলা হয়, শিল্পী সমিতি নির্বাচন তো প্রতি বছরই আমাকে বলা হয় দাঁড়ানোর জন্য। আমার সময় হয় না, আমি দাঁড়াই না, বা আমার ওই পরিচিতির দরকার নাই, নোংরা পরিচিতিটা আমি চাই না। আমি শিল্পী, আলহামদুলিল্লাহ, জনগণের ভোটে, জনগণের পরিচয়ে বা জনগণ আমাকে ভালোবাসা দিয়েছে, দর্শকের ভালোবাসায় আমি আজকে যতটুকু ছিলাম, আমার মনে হয় আমি এখনও ততটুকুই আছি। আমার এতটুকু
পরিমাণ আমার মানে দর্শকের ভালোবাসা কমেনি। আমি আলহামদুলিল্লাহ যেখানে যাই মানুষ আমাকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, বড়রা আমাকে আদর করে। এই সম্মানটুকু নিয়ে মরার আগ পর্যন্ত মানে মৃত্যু পর্যন্ত বেঁচে থাকি। কথা বলছিলেন, আমরা দেখি যে শিল্পী সমিতি নির্বাচন আসলে কিন্তু এই ধরনের রেশারেশিগুলো সৃষ্টি হয়। আসলে কেন হয় এটা কেমন হয়? আপনারা যা দেখেন আমিও তাই দেখি। রেশারেশি তো হচ্ছেই, তাই না? এখন আমরা মানুষরা এত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি, এত মানে হিংসাত্মক হয়ে যাচ্ছি, আমরা হিংসাপরায়ণ আমাদের মধ্যে হয়ে যাচ্ছে। আমি জানি না যে এই এক একটা চেয়ারের মধ্যে কি আছে যেটা নিয়ে এত মানুষকে হিংসাত্মক হতে হবে। আমার আসলে জানা নেই। আপনারা যা দেখছেন আমি কিন্তু তাই দেখছি। আমি কিন্তু এর চেয়ে বেশি মানে এক্সট্রা কিছু দেখছি না, বা আমার সাথে এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। আমি দূর থেকে যা দেখি বা 2-4 জনের সাথে কথা হয়ে যা বুঝি, আমি বুঝি যে এখানে এই জিনিসটা আসলে আমাদের এখন বন্ধ করা উচিত। দেখেন সেকেন্ডের মধ্যে মানুষ মরে যাচ্ছে। অঞ্জনাপু সুস্থ একজন মানুষ, উনি সামান্য একটা জ্বর এসে দুনিয়া ছেড়ে চলে যাব। কেউ আপনি আমরা কেউ ভেবেছি আজকে আমি এখানে প্রবীর আঙ্কেল মারা গেল, ওনার মতো একজন ভালো মানুষ, মানে আমার সাথে অনেকগুলো ছবিতে আমি কাজ করেছি, মানে চিন্তাই করা যায় না। আমি শিল্পী এখন দাঁড়িয়ে কথা বলছি যে কিছু সময় পর আপনারা জানবেন না বা শুনবেন না যে আমার একটা কিছু হয়েছে, বা এখানে অনেকের মধ্যে অনেকে কিছু দুনিয়া ছেড়ে চলে যাবে না, তার কিন্তু নিশ্চয়তা নাই। যার কারণে আমি মনে হয় দেশের যেই প্যান্ডামিক একটার পর একটা আসছে, করোনার পর এখন আবার নতুন একটা ভাইরাস শুরু হয়েছে, আমি মনে হয় মানুষের এসব হিংসা বিদ্বেষ ছেড়ে ভালোভাবে ভালো পথে চলা উচিত। আমরা জানি যে দেশের কম থাকা হয়, বাইরে এটা আপনাদের ভুল ধারণা। আমি জানি না সবাই কেন বলে আমি দেশের বাইরে থাকি। আমি দেশেই থাকি, আমার বাচ্চারা এখানে স্কুলে পড়ে। আমি দেশের বাইরে খুব একটা থাকি না, তবে স্কুল বন্ধ থাকলে যাওয়া হয় বাইরে, এইটুকুই। আমি দেশেই থাকি, দেশেই আমার সব কিছু। বাংলাদেশে জন্ম, মৃত্যুটাও যেন বাংলাদেশে হয়, এই মাটিতেই যেন হয়। ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। পড়তে বাপু ভাইয়া আমি না রহস্য কিছু, আমার ফোনটা ছিল এখানে রাখছো, ওকে সরি। আমি না রহস্য বুঝি না। এখন যে পরিমাণ আমি কদিন ধরে মানে আমার পরিচিত জনের মধ্যে আমি অনেকে শুনেছি যে একটা জ্বর এখন মানে এমন একটা ভাইরাস এসছে, যেই ভাইরাসটা থেকে দেখা যাচ্ছে জ্বর আসছে, জ্বর থেকে ব্রেন স্ট্রোক করছে। আমি জানি না অঞ্জনাপুর সেই ধরনের কোনো ভাইরাস অ্যাটাক করেছিল কিনা, কারণ একটা জ্বর থেকে মানুষ মারা যায় এটা আসলে ভাবতে কিন্তু মানে অবাকই লাগে যে একটা জ্বর এসে কীভাবে। এখন রহস্য খুঁজতে গেলে তো কত কিছুই মানে বেরোতে পারে, নাও বেরোতে পারে। আমি মনে করি যে মানে ওনার মৃত্যুটা এইভাবে ছিল, উনি দুনিয়া এই কদিনের জন্যই আল্লাহর কাছ থেকে হায়াত নিয়ে আসছে, ওনার হায়াত শেষ হয়েছে, উনি দুনিয়া ছেড়ে চলে গেছে। একটা মানুষ চলে গেছে, এখন এসব নোংরা আলোচনা করে এই হলো না ওই হলো না, তাকে মানে এগুলা বলে মনে হয় বিতর্ক না তৈরি করাই উচিত আমি মনে করি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সালমান শাহর সাথে সিনেমা করেছেন, প্রিয়জনের কথা বললাম। এই প্রিয়জন সম্পর্কে বা সালমান শাহর বিষয়ে কি স্মৃতিচারণ যদি বলতেন? এটা তো আসলে সালমান শাহর সাথে ছবি করেছি প্রায় 25 বছর হয়ে গেছে, 25 বছরের বেশি। 2007-এ সরি 97-এ সালমানের সাথে আমার ছবি 97-এ রিলিজ হয়েছে, বাট করেছি আরও আগে থেকে, 96 থেকে কাজ করেছি। সালমানের সাথে স্মৃতি খুব ভালো স্মৃতি। ওর সাথে আমি অনেক বন্ধুর মতো ছিলাম। শুধু আমি না, আমরা যে কটা নায়িকা ওর সাথে কাজ করেছি সবাই বন্ধুর মতো ছিল। ওর মতো ভালো ছেলে, এত অমায়িক ব্যবহার, মানে আমাদের সময় আসলে না এরকম হিংসা ছিল না। এখন যে হিংসা রেশারেশি, একজনের নাম শুনতে পারে না, নোংরা কথা, নোংরা কাজ, নোংরাভাবে নিজেকে প্রেজেন্টেশন করা, মানে ক্যামেরার সামনে গেলেই আমাকে নোংরাভাবে। আমি তো নায়িকা ভাই, আমি তো নর্তকী না। আমি যদি নর্তকী হই তাহলে আমি গিয়ে যেখানে সেখানে নাচতে পারি। আমি ফিল্ম অ্যাক্ট্রেস, আমি অভিনেত্রী। আই এম নট এ ডান্সার, আই এম নট এ নর্তকী। তো আমরা এখন নিজেকে যেভাবে খুশি সেভাবে প্রেজেন্টেশন করা, যেভাবে খুশি সেভাবে গিয়ে কথা বলা, এই জিনিসগুলো আমাদের সময় ছিল না ভাইয়া। আমাদের সময় মানে অনেক ডিসেন্ট ওয়েতে আমরা কাজ করেছি। শুধু সালমান শাহ না, প্রতিটা নায়ক, আমিন খান বলেন, বাপ্পা ভাইয়া বলেন, রুবেল বলেন, মান্না ভাইয়া বলেন, মানে আমরা যে কয়টা সার্কেলে আমাদের যে কয়টা নায়ক ছিল নাম্বার 1 লেভেলে, সবার সাথে আলহামদুলিল্লাহ আমি কাজ করেছি। আমরা অনেক ভালোভাবে, অনেক সুন্দরভাবে, অনেক আন্তরিকতার সাথে কাজ করেছি। তার মধ্যে সালমান শাহ মারা গেছে, তার আত্মা আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, এটাই সবসময় দোয়া করি। আর এই স্মৃতি যতদিন বেঁচে থাকবে এটা নিয়েই আমাদেরকে বাঁচতে হবে।
একসাথে সব নিবেন আর পাইবেন না আমারে আর মান না ভাই সব সারাদিন লাগবে একবারেই বলে দেন ঝামেলা শেষ আপু ভোট দেবেন না সারাদিন লাগবে বলতে গেলে মৃত্যুর আগে মৃত্যু তো অনেক মানে মৃত্যুর আগে ওর সাথে আমরা তো জানি না যে ও মারা যাবে ও তো মানে সুস্থ সবল একটা ছেলে ছিল হইচই করতো কাজের সময় গল্প করতো মানে আমি মানে এভরিস্টের লাস্ট ওর সাথে আমার ডাবিং থিয়েটারের সামনে কথা হয়েছিল এই সব সময় যা হয় গল্প ফান আড্ডা এই কথা তার সাথে কোনো কথা মনে পড়ে কি না ওরকম ভাবে মানে আমরা তো আর জানি না সে মারা যাবে আর সেও জানে না সে মারা যাবে যে স্পেশাল কোনো কথা বসে বসে বলবে যে ভাই আমি তো কালকে তো মারা যাবো আমি স্পেশাল গল্প করে যাই তা তো না তো ন্যাচারালি নর্মালি কথা বলতে যা হয় নর্মালি এই যে আপনার সাথে এখন আমি যে গল্প করছি এটার স্পেশাল ওরকম স্পেশালিটি নাই তাই না আমি ইন্টারভিউ দিচ্ছি কথা বলছি এটাই হচ্ছে কথা আর মান্না ভাই সম্বন্ধেও বলবো মান্না ভাইয়ের সাথে আমি প্রায় 4-5টা কাজ করেছি মান্না ভাই অসাধারণ একজন আর্টিস্ট ছিলেন এবং খুব মজার একটা লোক ছিল মান্না ভাই এত স্নেহ করত এবং প্রথম যখন আমি চলচ্চিত্রে আসি আমি যখন বাংলার কমান্ডো ছবির শুটিং করি তখন বোধহয় উনি আমার নেগেটিভ প্রিন্ট হচ্ছিল তখন বোধহয় উনি ল্যাবে দেখেছিল তারপর থেকে উনি আমার পিছনে লেগে থাকতো তোমার সাথে একটা ছবি করতে চাই তোমার সাথে একটা ছবি করতে চাই তারপরে আলহামদুলিল্লাহ তার সাথে আমি ছবি করেছি তার সাথে ছবি করা হয়েছে সর্বশেষ দর্শক যারা আছে আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে এদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন দর্শকদের বলতে চাই সবাই দোয়া করবেন যে হারে মানুষের মানে এখন সুস্থ থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট সুস্থভাবে বেঁচে থাকাটা আল্লাহ যেন যতদিন বেঁচে থাকি সুস্থতার সাথে নেক হায়াত দান করে সবাই দোয়া করবেন আমার জন্য আমার 2 বাচ্চা আছে আমার হাজব্যান্ড আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি সবাই যেন আমরা যতদিন বেঁচে থাকি সুস্থভাবে শুদ্ধভাবে যেন বেঁচে থাকি ধন্যবাদ